রাষ্ট্রীয় সালাম দেবে। জাতীয় স্মৃতিসৌধ ৭১-এ বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, জিয়ারত করলেন বাবা মায়ের কবর। মন্ত্রিসভার প্রথম কর্মদিবসের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর, দুর্নীতি দমনে বড় চ্যালেঞ্জ দেখছেন নতুন মন্ত্রীরা। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান সৃষ্টি, আইন শৃঙ্খলার উন্নয়ন, দুর্নীতি দমন ও প্রশাসনের স্বচ্ছতার আশা জনগণের। জুলাই না আসলে প্রধানমন্ত্রী হতে পারতেন না তারেক রহমান, সনদ বাস্তবায়নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। রমজানের উত্তাপে অস্থির মাছ, মুরগি, গরুর মাংসের দর, লেবুর হালি ১০০ টাকার বেশি, বাজারে নতুন সরকারের কঠোর নজরদারি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শ্রদ্ধা জানান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে। এরপর পরিদর্শন বইয়ে সই করেন, লেখেন শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবরে। প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম কর্মদিবস। সকাল শুরু করেন জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। বেলা ঠিক ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী। সোজা চলে যান মূল বেদিতে, শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিউগলে সুর বাজার সময়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, সশস্ত্র বাহিনী জানায় সালাম। এরপর মন্ত্রী প্রতিমন্ত্রী তার উপদেষ্টাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে ফেরার পথে সুসজ্জিত সশস্ত্র বাহিনীর সদস্যদের সামনে গিয়ে তাদের সালামের জবাব দেন প্রধানমন্ত্রী। পরিদর্শন বইয়ে সই করে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন তারেক রহমান। সাভার থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা যান জিয়া উদ্যানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তাদের রুহের মাগফিরাত কামনায় করেন দোয়া। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। প্রথম কর্মদিবসে সচিবালয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দর্শক, আমাদের সহকর্মী শাহ ইমন আছেন সেখানে, আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। ইমন, আপনি এই মুহূর্তে সচিবালয়ে আছেন, কি তথ্য আছে আপনার কাছে সেখানকার? সাথী, আপনি জানেন যে আজকে এই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজকে তার প্রথম কর্মদিবস, এবং প্রথম কর্মদিবসটি উনি সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগে কর্মদিবসের মধ্যে দিয়ে তার কর্মদিবস শুরু করেছেন, কাজের মধ্যে দিয়ে। তো এখন এই মুহূর্তে 12:30টায় উনি সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে উনি এখন নিজ কার্যালয়ে অবস্থান করছেন। আমরা জানি যে মধ্যাহ্নভোজ শেষ হওয়ার পরে উনি 3টায় কিন্তু আজকে ক্যাবিনেটের যে মিটিং ডেকেছেন সেখানে ক্যাবিনেট মিটিং সম্পন্ন করবেন, এবং 4টায় উনি সচিবদের সাথে
মত বিনিময় করবেন এবং সচিবদের কাছে সার্বিক বিভিন্ন মন্ত্রণালয়ের যেমন বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে যে তথ্য রয়েছে সেগুলো উনি শুনবেন এবং পাশাপাশি প্রশাসনিকভাবে সচিবালয় থেকে সারা দেশের যে প্রশাসন কিভাবে পরিচালিত হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় কী ধরনের কাজ কী ধরনের উদ্যোগ এবং পরিকল্পনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উনি জানাবেন, যে সচিবদেরকে নির্দেশনা দিবেন এবং সচিবদের সাথে পরিচয় পর্ব হবেন। তবে এই মুহূর্তে মধ্যাহ্নভোজের সময় চলছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন দপ্তরের যারা নতুন মন্ত্রী হিসাবে এবং প্রতিমন্ত্রী হিসাবে যারা দায়িত্ব পেয়েছেন তারা নিজ নিজ কার্যালয়ে এসেছেন এবং প্রত্যেকেই সচিব থেকে শুরু করে কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। যেমন আমি আপনাকে একটু জানাতে পারি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, উনি সকালবেলা এসে তার দপ্তরে যোগদান করেছেন এবং কর্মকর্তাদের সাথে পরিচয় হয়েছেন এবং তখন তিনি গণমাধ্যমের সাথে বলেছেন যে এই দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছে তাদের কথাকে মাথায় রেখে এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ওনারা দেশ পরিচালনার চেষ্টা করবেন। আবার যেমন তথ্য উপদেষ্টা, তথ্যমন্ত্রী উনি যেমন জহিরুদ্দিন স্বপন, উনি ওনার দপ্তরে এসে তার কর্মকর্তাদের সাথে পরিচয় হয়েছে এবং উনি বলেছেন যে তথ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব এবং অপতথ্য রোধ করার জন্য উনি কাজ করবেন এবং এইভাবে প্রত্যেক মন্ত্রণালয়ে, যেমন বিমান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, উনিও নিজ দপ্তরে এসে কথা বলেছেন। পাশাপাশি স্বাস্থ্য, বাণিজ্য, শিক্ষা উপদেষ্টা উনিও কথা বলেছেন যে ওনার পরিকল্পনা কি, শিক্ষা মন্ত্রণালয়কে উনি কিভাবে ঢেলে সাজাতে চান। এইভাবে প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকটি মন্ত্রী তারা নিজ নিজ কর্মকর্তাদের সাথে যেমন পরিচয় হচ্ছেন, পাশাপাশি উনি কিভাবে কাজ করতে চান এবং ওই মন্ত্রণালয়ের কার্যক্রম কিভাবে অগ্রগতি, কতটুকু অগ্রগতি আছে সেই বিষয়গুলি যেমন শুনছেন এবং সেই অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই 3টার সময়। অসংখ্য ধন্যবাদ ইমন আপনাকে। দুর্নীতি নির্মূলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়াও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকারও করছেন। সকালে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন তারা। এদিকে সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবার সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের প্রথম কর্মদিবস বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করে নতুন মন্ত্রিসভা। পরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করেন মন্ত্রীরা। বলেন ৭১ আর ২৪কে সমন্বিত রেখে দেশ গড়তে চায় সরকার। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন আল্লাহর রহমতে। পরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। দুর্নীতি নির্মূলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রীরা। চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন। শ্রমিকদের বেতন ভাতার জন্য যেন আন্দোলন করতে না হয় সে লক্ষ্যে কাজ করার কথা জানালেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আমাদের দেশের নাগরিকরা যেন বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশে তারা বিভিন্ন কর্মে বা পেশায় নিযুক্ত আছে তারা যেন মর্যাদার সাথে এই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারে। যতটুকু সক্ষমতা আছে সর্বাত্মক উজাড় করে দিয়ে আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে মানুষের প্রত্যাশা পূরণ করা। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবে বিএনপি। নতুন সরকারের মূল লক্ষ্য হবে জনগণের সেবা দেওয়া। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের প্রথম দিনের অফিস শুরু করে এসব কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের কথা স্মরণ রেখে কাজ করার প্রত্যয় জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। একটা বড় ঝড় গেছে, আমাদের একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনাকে ইন্টারিম গভর্নমেন্ট এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি তো মনে করি যে দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট।
জনমনের স্বস্তি ফেরানো, শক্ত পররাষ্ট্রনীতির মতো নানা চ্যালেঞ্জ নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি সরকার। বিশ্লেষকদের মতে অর্থনীতি, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান ও বিনিয়োগের পাশাপাশি রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণপরিষদ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতিসহ আরও অনেক চ্যালেঞ্জ আছে তারেক রহমানের সরকারের সামনে। 20 বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করল বিএনপি। এই 2 দশকে বিএনপির পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। বিশ্বস্তার সহিত পালন করিব। গেল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে দলটির নিরঙ্কুশ জয়ের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা কেমন হলো মন্ত্রিসভা? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন নতুন মন্ত্রিসভার সামনে চ্যালেঞ্জ অনেক। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা, শক্ত পররাষ্ট্র নীতি, সচিব বা আমলা নির্ভর না হয়ে সমস্যার গভীরে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। প্রবীণ এবং তরুণের তারুণ্যের একটা সমাবেশ ঘটেছে, এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। এই সরকার যখন গঠিত হলো এবং তার পরের দিন থেকেই রমজান শুরু হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই সঙ্গে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই মন্ত্রীরা সচিব বা ব্যুরোক্রেটদের উপরে নির্ভরশীল হয়ে পড়েন। এই জন্য কোনো প্রকৃত সমাধান আমরা দেখি না, বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো যদি বলি। সুতরাং সেই জায়গা থেকে নতুন মন্ত্রী যারা নিচ্ছেন তারা আশা করব তারা সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করবেন। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র এই 3 মন্ত্রী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে ভিন্ন মত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। এখানে আমরা দেখব অনেক প্রবীণ যারা তারা কিন্তু অভিজ্ঞতা সম্পর্ক, নবীন যারা এসেছে তারা কিন্তু আবার দেখব আধুনিক যুগের সাথে তারা অত্যন্ত পরিচিত। বর্তমান সময় পৃথিবীটা যেভাবে চলছে ওই সমন্বয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার চিন্তা ভাবনা করবেন। সেই ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে সুন্দর হয়েছে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে। ডক্টর খলিল সাহেবকে আমি যতটুকু জানি এবং তার অ্যাক্টিভিটিসটা দেখেছি ইউনূস সাহেবের সময়, আমিও দেখব পজিটিভ। তারেক রহমান যথার্থই বলেছেন সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থে আমরা ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সৌহার্দ্য থাকবে। কিন্তু এখানে পররাষ্ট্রমন্ত্রী একটা বিশেষ দেশের চিহ্নিত ব্যক্তি হিসাবে প্রচারিত রয়েছে। তো এইসব ব্যাপারে তাকে নিয়ে তো এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। ধনী গরিবের ব্যবধান ঘোচাতে নিজ আসন ঢাকা 17 এর বস্তিবাসীর জন্য বাসযোগ্য বাসস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে তারেক রহমানকে কাজ শুরুর তাগিদও দিচ্ছেন বিশ্লেষকরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নতুন পথ চলা। চট্টগ্রামে 16টি আসনে 14টি বিএনপির ঘরে আসলেও 43 বছরের মধ্যে সবচেয়ে কম মন্ত্রী পেয়েছে চট্টগ্রাম। আর বরিশাল বিভাগ পেয়েছে 5 জন মন্ত্রী, উপমন্ত্রী। বিএনপির মন্ত্রিসভার জায়গা করে নেওয়া এসব নেতাদের ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও বাড়ছে বহুগুণ। নির্বাচনে আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তরুণদের কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি এখন বাস্তবায়ন দেখতে চান তারা। আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি জনগণের পক্ষে কাজ করার জন্য এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক দিন ধরে খুব নাজুক অবস্থায় আছে। কেহ সাদা দিতে না পারে এবং কেহ সাদা খালাসান করতে না পারে, এটা চিরতরে যাতে বন্ধ হয়। নতুন পুরাতন মিলিয়ে 4 জন মন্ত্রী পেল রংপুর বিভাগ। ঠাকুরগাঁ 1 আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। প্রবীণ এই নেতার হাত ধরে উন্নয়ন ত্বরান্বিত হবে প্রত্যাশা সাধারণ মানুষের। ঠাকুরগাঁর জনগণ এ টু জেড উনি ভালোবাসার প্রতীক হিসাবে ঠাকুরগাঁ এখনো বিদ্যমান। আলমী স্যারের কাছে আমাদের প্রত্যাশা এটাই, মেডিকেল কলেজ, তারপর বিমানবন্দর যেগুলো স্টারে ছিল ওগুলো আমাদেরকে উনি উপহার দিবেন। বরিশাল বিভাগ পেয়েছে 2 জন মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী। বরিশাল 1 আসনের জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, ভোলা 3 আসনের অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক। বরিশাল অঞ্চলের মূল প্রত্যাশা হচ্ছে
আমাদের যে ভোলার সাথে সংযোগ সেতু সেটার বাস্তবায়ন। প্রতিমন্ত্রী হিসেবে বরিশাল 4 আসনের রাজীব আহসানকে রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে, পটুয়াখালী 3 আসনের নুরুল হক নূরকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পিরোজপুর 2 আসনের আহমেদ সোহেল মঞ্জুরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অন্যতম রূপকার অধ্যক্ষ। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের এই খবরে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার। আমরা চাই উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এলে উন্নত হবে, এইটাই আমাদের দরকার। আর লালমনিরহাট জেলায় উনি এর আগে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন, এবারে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি উন্নয়ন কর্মকাণ্ড উনি পরিচালনা করবেন। এবং সানজিদুল আলম, ডিবিসি নিউজ। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিলেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে রাজধানীর 60 ফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি হুঁশিয়ারি দেন। জামায়াত আমির আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, এমনকি তার দলও বিরোধী দলে বসতে পারত না। তাই সবারই উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের জঞ্জাল ও আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর। এ সময় প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী সড়কের আবর্জনা পরিষ্কার করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর ও উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। রোজার আগে রাজধানীর বাজার গরম। বেড়েছে মাছ, মাংস, শসা, লেবু, পেঁয়াজ, রসুন, মসুর ডালের দাম। বাজার ভেদে কিছুটা ওঠানামা দেখা গেলেও সব জায়গায় দাম বেড়েছে এসব পণ্যের। এক হালি লেবু 3 থেকে 4 গুণ দামে বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকার বেশি। পেঁয়াজের কেজিতে 10 টাকা বেড়েছে আর রসুনে বেড়েছে 40 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে লেয়ার মুরগির দাম, কেজিতে 60 টাকা পর্যন্ত। এমন দামে ক্ষুব্ধ ক্রেতা বলছেন, নতুন সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বাজারের দিকে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু। পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে বেশ কিছু পণ্যের চাহিদা থাকে বাড়তি, আর বিক্রেতারাও সেই সুযোগটি নিয়ে দাম বাড়ান বেশ কিছু পণ্যের। এবছর বাজারে অনেক বেশি অস্থিতিশীলতা দেখা না গেলেও দাম বাড়ার প্রবণতা দেখা গেছে বেশ কিছু পণ্যের। দিন শেষে রোজাদার মানুষ তৃষ্ণা মেটাতে লেবুর শরবত খোঁজেন অনেকেই। এ বছর লেবুর দাম আকাশ ছোঁয়া, সাথে কাঁচামরিচ, শসার দামও। জনগণের থেকে চুষা নিব এই চিন্তা ভাবনাই ব্যবসায়ীদের, নাইলে এই লেবুর দামে 110-20 টাকা হয় কিভাবে? রোজার দেখে তারা একটা পুষ্য পায় যায় না, এটা একটা দাম বাড়ায় দেয়। দাম বেড়েছে মসুর ডাল, পেঁয়াজ ও রসুনের। তবে এ বছর স্থিতিশীল ছোলার দাম। মান ও দাম ভেদে ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে। ছোলা, তারপরে বুটের ডাল, খেসারি, বেসন এগুলা একটু দাম কম আছে। মসুর ডালটা, পেঁয়াজটা এগুলা, হ্যাঁ রসুনটা একটু বেশি বাড়ছে। ঊর্ধ্বগতি মাছ মাংসের বাজারেও। রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে লেয়ার মুরগি 40 টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকা পর্যন্ত, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। ক্রেতা বলছেন বাড়তি মাছের বাজারও। মাছ নিতে আসছিলাম, তো মাছের বাজারটা দেখতেছি অনেক, রমজান উপলক্ষে অনেক দাম। আর মুরগি 180 ছিল, 160 ছিল, এখন 220, 200, সবকিছু অনেক দাম। খালি দাম না, অনেক দাম। রোজা আসতেছে, মানুষের কষ্ট হবে, এভাবে দরদাম বেড়ে যাওয়া এটা অবশ্যই
চাই তারা কন্ট্রোল করুক। অতীতের এই বাজে চেহারা থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষ প্রত্যাশা করছেন নতুন সরকার বিশেষ নজর দেবে বাজারে। সবাই যেন ঠিকমতো কিনে খেতে পারি, এই জিনিসটা আমার মতে সর্বপ্রথম সরকারের এই জিনিসটার প্রতি অগ্রাধিকার দিতে হবে, যেন এই জিনিসটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে বাজার যাতে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে রাখে। যদি সিন্ডিকেট ভাঙতে পারে, সিন্ডিকেটের বাইরে যদি আসতে পারে, তাহলে ইনশাল্লাহ আমাদের বাজারের মূল্য তো এত না। বাজার দরের গরম হাওয়া যেন দেশের মানুষকে কাবু করতে না পারে, তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, সেই কথাটি জোর দিয়ে বলেছেন অনেকে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দামে উত্তাপ ছড়াতে শুরু করেছে। অস্থির হয়ে উঠেছে মাছ, গরুর মাংস ও মুরগির বাজার। বেগুন, কাঁচামরিচ, লেবু, গাজর, টমেটো, আদা, রসুন সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দামও বাড়তি। বিক্রেতাদের দাবি, পাইকারিতে দাম বাড়ায় খুচরায় বেশি দামে বিক্রি করছেন পণ্য। রোজা সামনে রেখে নিত্যপণ্যের বাজারে পুরনো চিত্র। অস্বাভাবিক দাম বেড়েছে বেগুন, লেবু ও কলাসহ বেশ কয়েকটি পণ্যের। চট্টগ্রামে হঠাৎই বেড়েছে চিনির বাজার। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে চিনির দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে ৯৫ টাকায় দাঁড়িয়েছে, যা খুচরা বাজারে ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ছোলার দামও মানভেদে কেজিতে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সবজির দামও চড়া। যেহেতু এখন সরকার নতুনভাবে ফর্ম করে নাই, সেক্ষেত্রে বাজার মনিটরিং এখনো ভালোভাবে হয় নাই। বাজার মনিটরিংটা হওয়া উচিত। ছোলা আর চিনির দাম মোটামুটি আছে, তারপর পেঁয়াজের দাম গতকালকে থেকে একটু বাড়ছে, তো চালের দাম একটু আগে থেকে বেশি আছে, তবে কাঁচা বাজারটা এখন বাজার নিয়ন্ত্রণ আছে আমি দেখছি। সরবরাহ পর্যাপ্ত, তবুও চড়া ময়মনসিংহের বাজার। কেজিতে ১০ টাকা বেড়ে ছোলা বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। ইফতারের অন্যতম উপকরণ শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। লেবু প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা হালি। বেগুন, গাজর, টমেটো ও কাঁচামরিচের দামও বাড়তি। বিক্রেতাদের চিরাচরিত অজুহাত, পাইকারি বাজারে দাম বেশি। বরগুনার বাজারে অস্থির হয়ে উঠেছে মাছ, গরুর মাংস ও মুরগির দাম। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, কাঁচামরিচ, লেবু, খেজুর সহ দাম বেড়েছে কয়েকটি পণ্যের। রমজানের কারণে শুরু থেকে জিনিসপত্রের দাম অনেক বৃদ্ধি, কারণ নতুন সরকার যদি এদিকে পদক্ষেপ নিয়ে সিন্ডিকেট ভেঙে যদি জিনিসপত্রের দাম যদি কমানো হয়, তাহলে ক্রেতারা কিনতে খুব সহজ এবং ক্রেতা। লেবুর হালি যদি এত টাকা দাম হয়ে যায়, সাধারণ ভোক্তা যারা আছি এদের তো আসলে এটা সাধ্যের বাইরে চলে যাইতেছে। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। রমজান উপলক্ষে আমাদের এখানে খেজুরগুলি অতিরিক্ত দামে এখন কেনা লাগতো, সয়াবিন তেলগুলি অতিরিক্ত কেনা লাগতেছে। হ্যাঁ, কিছু জিনিস আছে এগুলির দাম একটু বাড়তির দিকে। মোংলায় বেগুন, শসা, লেবু সহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। রমজানের আগেই কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা ব্রয়লারে আর সোনালী মুরগিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। নতুন সরকার দ্রুত বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে, আশা সংশ্লিষ্টদের। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ। বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে বিশ্ব মুসলিমদের সিয়াম সাধনা মাস পবিত্র রমজান। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আজ রাতেই তারাবিহ নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। পবিত্র রমজান মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪৭ হিজরি সনের রমজান মাস কবে থেকে শুরু হবে তা নির্ধারণ করতে এই সভার আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মমন্ত্রী। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার দেখা গেছে রমজান মাসের চাঁদ। বুধবার থেকে সেসব দেশে শুরু হয়েছে মুসলমানদের সিয়াম সাধনা বা রোজা। সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু হয়েছে ইউরোপ, আমেরিকা সহ অনেক জায়গাতেও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের কেনাকাটায় ব্যস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের আকাশে উঁকি দেয় রমজানের চাঁদ। চাঁদ দেখার পর প্রথম তারাবি অনুষ্ঠিত হয়। প্রথম দিনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিয়াম সাধনায় মগ্ন হলেন মুসলমানরা।
রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের শহরগুলোকে ঝলমলে আলো আর রঙিন লণ্ঠনে সাজানো হয়েছে। ব্যস্ততা শুরু হয়েছে কেনাকাটায়। মিশরে রমজানে ভিন্ন পরিবেশ থাকে। আমরা লণ্ঠন, ইয়ামিস, খাবার সহ বন্ধুদের সাথে উদযাপন করি। এমন সব মনোরম মিশরীয় ছোঁয়া আপনি বিশ্বের অন্য কোথাও পাবেন না। রমজানের পরিবেশ আমাদের অন্য অনুভূতি দেয়, ধর্মীয় চেতনাকে প্রতিফলিত করে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজায়ও শুরু হয়েছে রমজান মাস। তবে দীর্ঘস্থায়ী সংঘাতে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রমজানের আনন্দকে করেছে মলিন। এছাড়া ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাতেও একই দিনে রোজা শুরু হয়েছে। লেবাননেও শুরু হচ্ছে রোজা। অন্যদিকে মিশর, জর্ডান, সিরিয়া সহ কিছু দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। এদিকে মঙ্গলবার চাঁদ না দেখা যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে রমজান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নতুন সভাকক্ষে প্রথমবার নিজ মন্ত্রণালয়ের বৈঠকে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অতীতে প্রসঙ্গ আমি আর এই মুহূর্তে যেতে চাচ্ছি না, আজকে পরিচিতি পর্ব যেতে চাচ্ছি না। তবে একটা বার্তা খুব পরিষ্কার থাকা দরকার আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা আমাদের প্রধানমন্ত্রী 31 দফার যে লক্ষ্য আমরা ঘোষণা করেছি এবং সেখানে আমরা যে স্বাধীন কমিশনের কথা বলেছি এবং সেই কমিশনের মাধ্যমে স্বাধীন মতামত নিয়ে আমরা যে প্রস্তাবনা তৈরি করার জন্য, সরকারকে তৈরি করার জন্য যে পরিকল্পনা, আমরা কিন্তু সেটা দৃঢ়ভাবেই আমরা মেন করি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সরকারের এই ঘোষিত লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে কাজ করতে হবে খুব নিবেদিতভাবে। এটা একটা অন্যান্য মন্ত্রণালয়ের কাজগুলি যেমন বিভিন্ন রকম উন্নয়নের কাজ, বাজেট খরচ করা, এটা করা, ওটা করা, ডেভেলপমেন্ট করা, অনেকটা বৈষয়িক থাকে ব্যাপারটা। আমাদের এই মন্ত্রণালয়ের কাজ তো মূলত অন্যরকম এবং একটা দেশের উন্নয়নের জন্য যে পরিপূরক সাংস্কৃতিক কাঠামো লাগে এবং সেটা যে সময় উপযোগীভাবে সেটাকে ধীরে 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 পরিচালনা করতে হয়, সেই কাজটা কতটা ভালো চলছে, কতটা ভালো চলছে না, তা কিন্তু মূলত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু বার্তাটা যাবে। এই মন্ত্রণালয়ের বিভিন্ন তৎপরতার কারণে মানুষ যেমন যতটা সম্ভব তার জানার অধিকার যে তথ্যটা আছে সেটা সে পাচ্ছে কিনা, সেই তার অধিকার সুরক্ষা করা যাবে, তার অধিকারকে আরো বেশি সম্প্রসারিত করা যেতে পারে, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আবার একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের দেশে বিদেশে আমাদের দেশের স্বার্থের সঙ্গে জড়িত যে সমস্ত নীতি নির্ধারকরা আছেন, স্টেক হোল্ডার্সরা আছেন, তাদের কাছেও কিন্তু বার্তা দেওয়ার ব্যাপার রয়ে গেছে। সচিবালয়ে বক্তব্য রাখছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যুক্ত ছিলাম সেখানে। চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী ও আলোচিত তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরামকে তার সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে অভিযানে তাকে এক সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এদিকে জঙ্গল সলিমপুরে পিটিএ র্যাব সদস্য হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ সময় দুবাই থেকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে চাঁদা দাবি করতেন সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম। ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আদায় করতেন অর্থ। মঙ্গলবার ভোরে নগরীর বায়েজিদ লিং রোড এলাকায় অভিযান চালিয়ে ইকরাম সহ তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র্যাব। এ বিষয়ে বুধবার দুপুরে চট্টগ্রামের চাঁদগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ইকরাম আলোচিত তাসফিয়া হত্যা মামলার অন্যতম আসামি এবং সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী। অভিযানে 2টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তাসফিয়া হত্যাকাণ্ডের যে বিষয়টা ছিল সেখানে ইকরাম হচ্ছে 5 বা 6 নম্বর আসামি ছিল। তো সে এজাহারনামীয় আসামি ছিল, বাট গ্রেপ্তার হওয়ার ভয়ে সে দুবাই চলে যায়। ইকরাম যে সন্ত্রাসীটা আজকে গতকালকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই সাজ্জাদ গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। এদিকে 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে পিটিএ র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গল সলিমপুরে র্যাবের উপর হামলা এবং র্যাব সদস্য হত্যার যে মামলা হয়েছে, সেই মামলার এখন পর্যন্ত আমরা 10 জন আসামিকে গ্রেপ্তার করেছি
এবং বাকি আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের এই অভিযান চলমান রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।